আজকে গল্প করা হবে বুদ্ধদেব গুহর। বুদ্ধদেব গুহ নিজের আত্মজীবনী রিপু নামের ছদ্মনাম নিয়ে রিপু হিসাবে নিজেকে প্রকাশ করে পুরো গল্পটা লিখেছেন। বুদ্ধদেব গুহ তার আত্মজীবনী লেখা জীবনের অনেক ঘটনা পর এবং কিছু কিছু সময়তে আগে পরে করেও লিখে ফেলেছেন। যাই হোক, গল্পটা খুবই সুন্দর। 4টে খণ্ড আছে টোটাল। 4টে খণ্ডই সুন্দর, তবে প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ডের সাথে তৃতীয় খণ্ডটা একটু অন্য রকমের লাগবে। চতুর্থ খণ্ডটা শেষ হওয়ার সময় মনে হবে যে আরেকটু হলে ভালো হতো। আবার যদি আপনি আগে থেকে জানেন তো মনে হবে যে আর এতটা বাকি আছে, আর একটু বেশি হলে আর ভালো হতো, অন্যরকম লাগবে। যাই হোক, যদি বইটা কেউ আগে পড়ে থাকে তার একরকম লাগবে, আর কিছু 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 জিনিস আগে পিছিয়ে করা আছে। অর্থাৎ প্রথম খণ্ডের পর কিছু নতুন গল্প যেগুলো বুদ্ধদেব গুহর অন্য লেখা, সেগুলো যদি শোনা হয় বা পড়া হয় তাহলে প্রথম খণ্ডের পর কিছু যদি শোনা থাকে, দ্বিতীয় খণ্ডের পর যদি কিছু শোনা থাকে, কারণ সব কিছু মানে সবই তার বেশিরভাগ লেখাই নিজের জীবনের ঘটনা নিয়ে লেখা। তো এইখানে সব কিছু ছোটো ছোটো করে দেওয়া আছে, অল্প 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 কথায় তুলে ধরা আছে, ফোটানো হয়েছে। কারণ সব কিছু যদি লিখতে যাওয়া হতো তাহলে হয়তো গল্পটা আরও বড় হতো। তবে কিছু জায়গায় বেশি লেখা হয়েছে, কিছু জায়গায় কম লেখা হয়েছে। তবে সব লেখা যদি একসাথে শোনা যায়, এই তার আত্মজীবনীটা যদি সমস্ত লেখা পড়তেই শুনতে থাকা যায়, আর যদি তার সমস্ত লেখা পড়া শেষ হওয়ার বা শোনা শেষ হওয়ার পর এবং সঙ্গে সঙ্গে যদি এই আত্মজীবনীটা শোনা শেষ হয়, তাহলে মনে হয় এর সৌন্দর্যটা উপভোগ করা যাবে। এর প্রথম খণ্ডটা ফট করে শুরু হয়ে ফট করে শেষ হয়ে যাবে। তারপরের দিকের খণ্ডগুলো, মানে তারপরের দিকের যে ঘটনাগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এগুলো আস্তে আস্তে শেষ হবে, আস্তে আস্তে এগুলো রস গ্রহণ করতে হবে, তাহলে হয়তো ভালো লাগবে। আমার দুবার পড়া হয়েছে বইটা। যাই হোক, আজকে আবার শুরু করছি। তাপসী বুদ্ধদেব গুহর মায়ের নাম। তিনি প্রথমের দিকটা একটু অন্যরকমভাবে লিখেছে। যাই হোক, তাকে আস্তে আস্তে উনি যেই চোখে লিখেছেন, অর্থাৎ পাঠকের যখন মনে হবে যে পাঠক নিজেরই কথা পড়ছে। আমি প্রথম পুরুষে কিছু কিছু জায়গায় লেখা আছে, কিছু কিছু জায়গায় দ্বিতীয় পুরুষে লেখা আছে, দ্বিতীয় পুরুষে খুব কম জায়গায় লেখা আছে, সরি। তো এইখানে একটু জ্যাঠামি করে বলা হবে যদি, তবে যেরকম লেখা আছে আমি সেরকমই পড়তে চেষ্টা করছি। তাপসী বড় ঘর থেকে সিঁড়ি দিয়ে নেমে তুলসী মঞ্চের দিকে যাচ্ছিলেন। হঠাৎ কি মনে করে পাশ ফিরলেন, আর ফিরতেই থমকে দাঁড়িয়ে পড়লেন উপরের দিকে চেয়ে। চৈত্র শেষের সন্ধ্যা, নামতে সামান্য দেরি আছে। আর বারবারই লাল রঙা টিনের চালের মাথা ছাড়িয়ে দেখা যাচ্ছে জলপাই আর কালোজাম গাছের শটান মাথা দুটি। রিজু তারই মাঝখান থেকে পশ্চিম আকাশে চেয়ে, এই রিজু মানে অনেক উঁচু, তারই মাঝখান থেকে পশ্চিম আকাশে চেয়ে তাপসীর মনে হলো দিনের শেষ আলোতে এক অপার্থিব স্বর্ণদেউল এঁকে দিয়েছে যেন কোনো নিভৃত প্রাণের দেবতা। কয়েক মুহূর্ত সেদিকে বিহ্বল চোখে চেয়ে দাঁড়িয়ে থেকে এক হাতে শাঁখ আর অন্য হাতে পেতলের পিলসুস থেকে তুলে আনা প্রদীপখানি ধরে তুলসী মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেন তাপসী। কিছুক্ষণ আগেই প্যাক করে হাসাহাসিরা বাড়ি ফিরেছে হরিসভার পুকুরে সারাটা দিন কাটিয়ে। উঠোনের একপাশে কাঠের ঘরের মধ্যে বদ্ধ অবস্থাতে হিসহাস ফিসফাস শব্দ করছে এখন তারা। তাদের গায়ের পালকের আষ্টে গন্ধের সঙ্গে পুকুরের জলের পানার গন্ধ আর পাঁচমিশালি শাকের গন্ধ মিশে গিয়ে উঠোনময় এক ধরনের জলজ গন্ধ নড়ে চড়ে বেড়াচ্ছে অদৃশ্য জোনাকির মতো। কুয়োতলায় সিঁদুরে আম গাছটাতে মুকুল এসেছে রাস রাস। এবারে বসন্ত যেতে না যেতেই বড় তাড়াতাড়ি এসেছে। অন্য বছরে বৈশাখের প্রথমে আসে। সন্ধ্যা মালতী, দোপাটি, রক্তকরবী আর শ্বেতকরবী, কাঠটগর, হাঁসনুহানা, জুঁই বেল, এইসব ফুল ফোটা এবং না ফোটা গাছেদের গায়ের সম্মিলিত গন্ধে ভরে আছে উঠোন। ফুল না ফোটা গাছের গায়ের গন্ধ, ফুল না ফোটা গাছের গায়েরও আলাদা গন্ধ আছে একরকম, যে গন্ধ ফুল ফোটার সময়ে একেবারে অন্যরকম হয়ে যায়। তাপসী সে কথা জানেন। মা না হওয়া নারী আর মা হওয়া নারীর গায়ের গন্ধের পার্থক্যেরই মতো।
প্রদীপখানি তুলসী মঞ্চে নামিয়ে চৈতি হাওয়া আঁচলে আড়াল করে তাতে আগুন দিলেন। তারপর লালপেরি শাড়ির আঁচলটি গলায় জড়িয়ে তাপসী শাঁখে ফু দিলেন। পু আওয়াজে সান্ধ্য গ্রাম্য প্রকৃতি অনুরণিত হয়ে উঠল। গাছপালা, বারবাড়ির মাঠের ঘাস, ঘোঘট নদীর ক্যানেলের জলও যেন নড়ে চড়ে উঠল সেই শাঁখের আওয়াজে। পাতায় পাতায়, ঘাসে ঘাসে দোলাদুলি কানাকানি হলো। সোনালি জল দৌড়ে গেল খিলখিল শব্দ করে ঢেউয়ের ঘাড়ে মাথায় পা দিয়ে। এ বাড়ি ও বাড়ি সে বাড়ি থেকে গৃহবধূ আর গৃহকন্যাদের বাজানো শাঁখের পু আওয়াজ ঝিম ধরে রইল কিছুক্ষণ উত্তর বাংলার রংপুর শহরের শেষ প্রান্তের এই পাড়াতে। প্রতি ঘরের মঙ্গল শঙ্খের পুলক ভরা আওয়াজে মঙ্গলময় এক আবহাওয়ার সুর আস্তে আস্তে উঠে সন্ধ্যাকাশের সন্ধ্যাতারার দুটির স্তরে মিশে যেতে লাগলো। বড় প্রত্যাশা জাগে প্রতিটি মানুষের মনে এই ক্ষণে। তাপসীরও জাগলো এবং জেগেই ঘুমিয়ে পড়ল। বড় ঘরের শান বাঁধানো দাওয়ায় খুঁটিতে হেলান দিয়ে তাপসীর শ্বশ্রুমাতা প্রমীলবালা হাতে জপের মালা নিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি যেন এই মুহূর্তের জন্য স্থির নিষ্কম্প হয়ে থাকা সন্ধ্যেকেই বললেন, এবার পুজোটা শুরু করো। তাপসী উত্তর দিলেন না কোনো, তবে কথাটা যে শুনলেন তা চোখের স্পন্দনে বোঝালেন। আজ যে বৃহস্পতিবার সে কথাটা মনে ছিল তাপসীর। শশা, কলা, বাতাসা, পদাঘোষ, ময়দার বানানো সন্দেশ সবই রেকাবিতে সাজিয়ে রেখে এসেছেন। ধূপদানিতে ধূপ, ফুলদানিতে ও ঠাকুরের পায়ের কাছে ফুল। এবারে গিয়ে পুজোতে বসবেন। কিন্তু ঠাকুর ঘরটি বিভাগী ঠাকুরপোর ঘরেরই লাগোয়া। তার ঘরের মধ্যে দিয়ে গিয়ে সেখানে পৌঁছতে হয়। আর তিনি তো ঘর ছেড়ে নড়েনই না এক মুহূর্ত। জেগে থাকলে শুয়ে শুয়ে পা দুটি জ্যোতিহীনভাবে নাড়তে থাকেন, এক পায়ের উপর অন্য পা তুলে। আর জেগে না থাকলে কোনো দেবশিশুরী মতো নিথর পবিত্র ভঙ্গিমায় শুয়ে থাকেন পাশ ফিরে, দুটি হাতের পাতা জড়ো করে, যেন তার আরাধ্য অগণ্য দেবদেবীর কাছে তার ক্ষমা ভক্ত হৃদয়ের নীরব আকুতির সঙ্গে ভিক্ষা করছেন। কিন্তু সেই ক্ষমা কোন অপরাধের জন্যে এবং কার কাছে তা জানার কোনো উপায়ই নেই। অত্যন্ত সুদর্শন, গৌরববর্ণ, কিঞ্চিত মেয়েলি ছিপছিপে মানুষটির মনের কথা খুব কম মানুষই জানেন। তিনি নিজেও জানেন বলে মনে হয় না কারোরই। আগুনের মতো গায়ের রং তার, এক মাথায় চুল, পরনে ফিনফিনে মিলের ধুতি আর হাতাওয়ালা সাদা গেঞ্জি। এটাই তখন প্রচলিত ছিল। এটা দেশ স্বাধীনের আগে, অনেক আগের। তাবৎ জাগতিকার্থে দারুণী অলস। কোনো কাজেই তার মন নেই। মাঝে মাঝে চণ্ডীমন্ত্র আওড়ান, কখনো গীতার শ্লোক, কখনো বা গলা ছেড়ে গান করেন একা ঘরে বসে। সর্বক্ষণ খাটে একটি হকি স্টিক শোয়ানো থাকে। হকি আর ক্রিকেট খেলার খুব ঝোঁক ছিল প্রথম যৌবনে বিভাগীর, তাপসীর দেওরের। এইসব বিভাগী অর্থাৎ তাপসীর দেওরের ব্যাপারে কথা হচ্ছে, সম্পর্কে উবাচ এগুলো। তাপসীর দেওরের। তাপসী শুনেছেন খেলতেনও নাকি ভালোই। কোনো নারীর প্রতি তার বিন্দুমাত্র ঔৎসুক্য ছিল না। এমন পবিত্র আত্মার অপদার্থ মানুষ আর দুটি হয় না যে সকলেই কথা বলতেন। এখানে অপদার্থ না, এটা অপদার্থ। এমন পবিত্র আত্মার অপদার্থ মানুষ আর দুটি হয় না যে সকলেই একথা বলতেন। কিন্তু তাপসীর কোনো উপকারে না আসলেও মানুষটির স্বার্থহীন আত্মমগ্নতা আর লোভহীনতা, তাপসীকে চিরদিনই বিস্মিত যেমন করেছে তেমন প্রসন্নও করেছে। একদিনের জন্যেও, এক মুহূর্তের জন্যেও প্রসিত ভর্তৃকা যুবতী সুন্দরী তাপসী বৌদিদির দিকে কুচোখে তাকাননি বিভাগী। সব মেয়েরাই পুরুষের চোখ পড়তে পারেন, তাপসীও তো ব্যতিক্রম নন। গৌরবর্ণ, সুপুরুষ, সুকণ্ঠ, আলস্যপরায়ণ এবং উদাসীন কোনো পুরুষ মানুষের কাছাকাছি দিনের 12 প্রহরের প্রতিটি ক্ষণ এর আগে আর কখনোই কাটাননি। নিঃসর্গর মধ্যে নিঃসঙ্গ একটি পরমা সুন্দরী নারী ও একটি সুন্দর পুরুষের ওই গতিহীন স্তব্ধ সম্পর্কের মধ্যে যে এক গভীর বাংময় এবং নিশ্চিত গন্তব্যহীন যাত্রা নিহিত ছিল, সে কথা তাপসীর মতো আর কেউই জানতেন না। কখনো সখনো একটু অভিমানও যে হতো না এমন নয়। নিজের এত রূপের পূর্ণিমার রাতের মতো নারী বিভাগী সাগরের জলে এক চিলতে তরঙ্গও যে তুলতে পারেননি কখনো, তা তাপসী বিলক্ষণই জানতেন। এই জন্য তার অভিমান হতো। প্রত্যেক পুরুষের চোখই প্রত্যেক নারীর আয়না।
আবার অধিকাংশ মেয়েরই সবটুকু আনন্দ পুরুষকে ভেঙে ফেলার মধ্যেই। কেউ কেউ আবার গড়ার সাধনা নিয়েও আসেন। সে বড় কঠিন সাধনা। ভেঙে ফেলার পর আর কোনো উৎসাহই থাকে না তাদের। কিন্তু ভাঙা তো দূরস্থান, এই পুরুষের কাছে নারী আর জড় পদার্থ প্রায় সমার্থকই। এই কথা ভেবেই তাপসীর নিজের অহমিকাকে বোঝান। পুরুষের মধ্যে এমন উদাসীনতা নারীর পছন্দ নয়, একজনেরও নয়। বিভাগী যথার্থই বিভাগী। তার সঙ্গে জাগতিক কোনো রকম আলোচনাই করা যেত না, কোনো কাজের কথা বলা যেত না। বললে যা করতেন সেই কুকাজের হ্যাপা সামলাতে বাড়ির সকলে প্রাণান্ত হতো। বিভাগীর মনে হঠাৎ পুলক উঠলেই অস্থি গোদাবরী তীরে বিশাল শালমলি তরু গোদারে বলে গান ধরতেন। এই সমস্ত এই পেজ ডাকনার দেখল এই অংশটা লেখকের জন্মের আগের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে, কিন্তু লেখক নিজের দেখা ঘটনাগুলো বা নিজের দেখা ঘটনাগুলো সাজিয়ে এই জায়গাটা লিখেছেন, তাই এটা একটু কল্পনাপ্রসূত। তুলসীতলায় প্রদীপ দিয়ে তাপসী দক্ষিণ দিকে গিয়ে বিভাগীর ঘরে ঢুকে তারপর পুজোর ঘরে গেলেন। বিভাগী বললেন, বৌদি। তাপসী বললেন। পুরুষের স্বরের পুরুষের স্বরের নানা রকম হয়। যে কোনো একটি শব্দ বিভিন্ন পুরুষের কণ্ঠে উচ্চারিত হলে কোনো নারীর অন্তর পাথর চাপা পড়ে, আবার সেইটাকেই অন্য কোনো নারীর অন্তরের আনন্দের উচ্চার ঘটে। নারী মাত্রই জানেন এ কথা। বিভাগীর নিরর্থক সাড়া দিয়েই তাপসী পুজোর আসনে এসে লক্ষ্মীর পাঁচালি খুলে জোড়াসনে বসলেন। এই পুজোর ঘরেই বসলেই মিশ্র ধূপ, মিশ্র ফুল আর নিজের চান করে ওঠা এই পুজোর ঘরে বসলেই মিশ্র ধূপ, মিশ্র ফুল আর নিজের চান করে ওঠা যুবতী শরীরের গন্ধে কেমন যেন ঘোর লাগে তাপসীর। সেই ঘোরে কখনো নিজেরই বিবশ লাগে। অন্য কারো তো কথাই নেই, কিন্তু দেবরের যে কেন কখনোই ঘোর লাগে না এ কথা ভেবে অবাক হয়ে যেতেন উনি। প্রকৃতই জিতেন্দ্রীয় পুরুষ বিভাগী। অবশ্য তাপসীর প্রত্যেক দেবরই জিতেন্দ্রীয়। প্রত্যেকেই তাকে প্রায় মাতৃজ্ঞানে দেখেন, অথচ বয়সে ছোট দেবর ভোপাল নামটা ব্যবহার করা হয়েছে। এই প্রসঙ্গে পরে আসা যাবে প্রায় দ্বিতীয় পর্বের শুরুতে। কিন্তু অথচ বয়সে ছোট দেবর ভোপাল ছাড়া সকলেই তাপসীর চেয়ে বয়সে বড়। এই সুন্দর সম্পর্কের কথা ভেবেও এক ধরনের গর্ববোধ করেন তিনি। সীতার মতো সম্মানের আসনে কজন বৌদি বসতে পারেন? ছল করা সন্ন্যাসীও একদিন সন্ন্যাসীর মাহাত্ম্যে প্রকৃত সন্ন্যাসী হয়ে ওঠেন নিজের অজান্তে। একাকী প্রসিত ভর্তিকা তাপসীও মনে প্রাণে তপস্বিনী হয়ে গেছেন। ভালো হওয়ার এবং ভালো থাকার মধ্যে যে কী গভীর আনন্দ, তা যারা সত্যিই ভালো না হতে পেরেছেন তা তারা জানবেনই বা কী করে। এটা বিবেকানন্দের বাণীর থেকেও অনেক শ্রেষ্ঠ আমার মনে হয়। ছল করা সন্ন্যাসীও একদিন সন্ন্যাসীর মাহাত্ম্যে প্রকৃত সন্ন্যাসী হয়ে ওঠে নিজের অজানিতে। যাই হোক, হঠাৎ প্রমীলাবালা বললেন, রিভু আসে নাই এখনো? ও তাপু। তাপসী নরম নিচু গলায় বললেন, না, ছ্যামড়াটার তো বড়ই বার বাড়ছে দেখি। বাঙাল যেহেতু বড়ই স্বাধীন হইয়া গেছে গিয়া, আইজ আসুক নাই, মজাটা টের পাওয়াইমু। তাপসী নিঃশব্দে হাসলেন। ভাবলেন, মজা আর কি টের পাওয়াবেন? আসলের চেয়ে সুদ অনেকই দামি, অনেক বেশি কদরের। রিভু হলো তার বড় ছেলের বড় ছেলে, ছেলের ঘরের প্রথম নাতি। তার উপরে ঈশ্বরের কৃপায় রিভু তাপসীর কাঁচা সোনা গায়ের রঙটি পেয়েছে তার স্বামী ঋষিকেশের সুপুরুষ দীর্ঘাঙ্গ গড়ন, তার ঠাকুমার সেই নয়নমণি। প্রবাসী বাঙালি, পরবর্তী জীবনে কলকাতা নিবাসী এবং বর্তমানে যুদ্ধের ডামাডোলের এই উত্তরবঙ্গের রংপুরের শ্বশুরবাড়িতে সাময়িকভাবে অবস্থানকারী তাপসী ভাবেন, অশিক্ষিতদের আদরে গোবরে প্রায় ব্রাহ্ম পরিবেশে বড় হয়ে ওঠা অশিক্ষিতদের আদরে গোবরে এবং অসময়ে গুচ্ছের খেয়ে খেয়ে ছেলেটার চরিত্র এবং স্বাস্থ্য দুই গোল্লায় গেল। বিহারে গিরিডির প্রায় ব্রাহ্ম পরিবেশে বড় হয়ে ওঠা তাপসীর চোখে তার শ্বশুরবাড়ির মানুষদের কথাবার্তা, হাবভাব, আলাপ আলোচনার জগৎ প্রায় অশিক্ষিতদের মতোই ঠেকত প্রথমে। ধীরে ধীরে এখন সইয়ে নিচ্ছেন, বুঝতে পারছেন যে ভাষা অথবা জীবনযাত্রার সঙ্গে মনুষ্যত্বের কোনো সাযুজ্য নেই।
বুঝতে পারছেন যে ভাষা অথবা জীবনযাত্রার সঙ্গে মনুষ্যত্বের কোনো সাযুজ্য নেই। তাই বাইরের পালিশ থেকেও মানুষের মধ্যে গ্রাম্যতার চরম থাকতে পারে, আবার সাদামাটা গ্রামীণ মানুষের মধ্যেই থাকতে পারে প্রকৃত শিক্ষা অথবা প্রকৃত আধুনিকতা। যাই হোক, অবশ্য প্রমীলাবালা নাতিকে সবসময় কাছে তো আর পান না। যুদ্ধের দাপটে কলকাতা থেকে নারী শিশুদের সবাই দূরে পাঠিয়ে দিচ্ছেন বলেই ঋষিকেশের পৈতৃক বাসভূমি এই রংপুর শহরের এক প্রান্তে রিপু আর তার মায়ের এসে থাকা। কবে আবার কলকাতায় চলে যাবে কে জানে। ঋষিকেশ সরকারি চাকরি করে। ইংরেজ সাহেব উপরওয়ালারাই বলে দিয়েছিলেন সম্ভব হলে ফ্যামিলি কলকাতা থেকে সরিয়ে নাও। তাপসী সবে লক্ষ্মীর পাঁচালি খুলে মন্ত্রোচ্চারণ করতে শুরু করেছেন, এমন সময় বিভাগী এসে দরজায় দাঁড়ালেন। কি বিভাগীদা? আচ্ছা বৌদি, দেবী লক্ষ্মী ছাড়া আপনার অন্য কোনো উপাস্য দেবী কি আর নেই? থাকবে না কেন? আপনার মাতৃ আজ্ঞা, তার উপর আজ আবার বৃহস্পতিবার। মাতৃ আজ্ঞা লঙ্ঘন করা কি খুবই কঠিন? না, তবে শাশুড়ির আজ্ঞা লঙ্ঘন করা প্রায় অসাধ্য। এটি মার্চ মাস 1943-এর। আজ থেকে 50 বছর পরে 1992-এ হয়তো অবস্থা অনেকই পাল্টাবে, কিন্তু ততদিন কি আমি বাঁচব? 1992-এর বেনিফিশিয়ারি আমার হওয়া হবে না। আপনি যদি বিয়ে করেন তবে আপনার স্ত্রী হলেও পারে। আচ্ছা, করে ফেলুন না বিয়ে একটা। বিভাগী বললেন, করলেই হয়। এটা তাচ্ছিল্যের সঙ্গে বিভাগী বলল, বাঙালির ছেলের পক্ষে একটা বিয়ে করার মতো সহজ কাজ তো আর দ্বিতীয় নেই। তাই আমরা কুলীন ব্রাহ্মণ টাইপের। কিন্তু আমার কেন যেন ভালো লাগে না। কেন জিজ্ঞেস করলেন। তখন বললেন, মহিলারা পরদার হিসাবেই ভালো। তাদের সঙ্গে দাররুদ্ধ জীবনের কথা আমার পক্ষে অভাবনীয়, অর্থাৎ ভাবা যায় না। এই তো চমৎকার বেঁচে আছি। বিয়ে একটা করে ফেলতে পারলে আমি দেখে যেতে পারতাম। কে কদিন বাঁচে কে বলতে পারে। তো এই কথা শুনে বিয়ে বললেন, যুবতীদের বিলাসিতার মধ্যে এও একটি, রোজই মরে যাওয়ার ভয় দেখানো। এরই মধ্যে মরতে যাবেন কেন? বাঁচবেন। নারী আর কচ্ছপের আয়ু বিধাতা অত্যন্তই দীর্ঘ করেছেন। কেন যে সেও এক রহস্য আমার কাছে। তাই শুনে তাপসীর ঠোঁটের কোণে এই অসীম অবকাশের দেওরটির রসিকতায় এক চিলতে হাসি ফুটে উঠল। ঠিক সেই সময়েই প্রমীলাবালা হাঁক ছাড়লেন, ও বৌমা, তাপু, কি হইল? পূজা শুরু করলা না? ঠাকুর ঘরে তোমার কি কাজ বাঁধাইলা? গলা নামিয়ে বিভাগী বললেন হাসতে হাসতে, আমি কলা খাইনি। বলে জলদগম্ভীর কণ্ঠে সরস্বতীর শতনাম স্তব করতে লাগলেন, সরস্বতীর মূর্তির দিকে তাকিয়ে। সরস্বতী দেবী নামে ত্রিলোক পূজিতা, বাণীরূপে বিদ্যানের সমাজে অর্চিতা। আমি জানি না কীভাবে হয়তো উচ্চারণ করাটা সঠিক হবে। দেবী সরস্বতী নয়, সাক্ষাৎ প্রমীলাবালা পুজো ঘরে এসে ঢুকলেন। মেম সাহেবের মতো তার গায়ের রং। পুরনো প্রমীলাবালার, অর্থাৎ রিপুর ঠাকুমা, মেম সাহেবের মতো তার গায়ের রং। পুরোনো দিনের বিধবা, তাই মাথার চুল ছোট করে ছেলেদের মতো করে ছাঁটা। পরনে সাদা থান, তীক্ষ্ণ নাসা, দীঘলে চোখ, প্রখর ব্যক্তিত্ব সম্পন্না এবং কিঞ্চিত অস্থির স্বভাব এবং খুবই রাগী। পড়াশোনা স্কুলের নিচু ক্লাস অবধি করেছেন, কিন্তু যা বুদ্ধি ধরেন তাতে সহজেই জমিদারি চালিয়ে নিতে পারবেন। তবে গ্রামে থাকলে কিছু গ্রাম্যতা দোষে মানুষ মাত্র দুষ্ট হয়নি, প্রমীলাবালাও হয়েছিলেন। অর্থাৎ শুধু এই বাবদেই তাপসীর সঙ্গে শাশুড়ির একটু অবনিবনা ছিল, কারণ তাপসী কোনোদিনও গ্রামে থাকেননি। কোনো রকম গ্রাম্যতা দোষী তার ছিল না। ঘরে ঢুকেই প্রমীলাবালা বললেন, বৌমা, তুমি ওঠো, বিভাগীর সাথে বারান্দায় যাইয়া বসো। সেখানে বৈশাই তোমাকে আধুনিকতার চর্চা করোগা। বৃহস্পতিবার সন্ধ্যা করাইয়া রাত নামলো, এখনও পুজোর কিসে মাত্র হইল না। ওঠো বলতেছি। তাপসী লজ্জিত হয়ে গড়িমসি করছিলেন, তা লক্ষ্য করে বিভাগী বললেন, যান। প্রমীলাবালা রেগে গেলে তাপসীকে বৌমা বলে সম্বোধন করেন, নইলে তাপু। তাপসীর মুখ লজ্জায় লাল হয়ে গেল। বাইরে আস্তে আস্তে ফিসফিস করে দেবরকে বললেন, দেখলেন তো, আপনার জন্য বকুনি খেতে হলো। বিভাগী হেসে বললেন, ভালোই হয়েছে, পুজোটা মাই করুন। লক্ষ্মী যদি ঘোঘটের ক্যানালের জলের মতো পড়ে কোনোদিন বাড়িতে ঢুকতেন, ঘরের উঠোন সব ভাসিয়ে নিয়ে যেতেন, তাহলেও না হয় কথা ছিল। এ বাড়িতে লক্ষ্মীও তো বাঁধা, সাদা মাঠা। ফুলমণি গায়ে যেমন আমাদের গোয়াল ঘরে বাঁধা আছে সাদা মাঠা, এ লক্ষ্মী ম্যারমেরে, জোয়ার ভাটা নেই। ইনি মায়ের পুজোতেই সুখী।
চকমকিয়া ঝকঝকিয়া লক্ষ্মী যদি আসতো এবং আমি জানতাম হরেন পালের ঘরের মতো, তাহলে আপনাকেই বলতাম পুজো করতে। তিনি কে? হরেন পাল ও গাইবান্ধার ব্যবসায়ী, তেলকল ময়দাকল ঠিকাদারি ব্যবসা তার নেই কি? খুব সুখ তার, সে কথা বলা মুশকিল। লক্ষ্মী আরামের বিরামের দেবী, সুখের দেবী কি জানি না। হয়তো লক্ষ্মী যতদিন সুখদা ততদিনই ভালো, কিন্তু লক্ষ্মীর বারবারন্ত সুখ দেয় না। অনেকটা মদেরই মতো, অল্প খেলে ওষুধ, বেশি খেলেই মদ। তাপসী আর বিভাগী এসে সেই ঘরেরই শান বাঁধানো বারান্দায় বসলেন। বিভাগী তার আরাম কেদারাতে আর তাপসী পাশে রাখা মোড়াতে। একটু আগেই অন্ধকার হয়ে গেছে। তাপসী চেয়েছিলেন বাইরে, এখন কৃষ্ণপক্ষ, ঘুটঘুটে অন্ধকার, চাঁদ উঠবে শেষ রাতে। লিচু গাছে আর কাঁঠাল গাছে বীজ আর মুচি এসেছে, হাওয়াতে তার গন্ধ ভাসছে। রঘু সিং প্রতি ঘরে লণ্ঠন চালিয়ে দিয়েছে প্রতিদিনেরই মতো। ছাই দিয়ে কাজ ভালো করে পরিষ্কার করে নিয়ে নতুন করে কেরোসিন তেল ভরে দিয়েছে। হ্যাজাক আছে 4খানা, তবে রোজ জ্বলে না। বারবাড়ির বসবার ঘরেও ঝাড় লণ্ঠন রয়েছে, ক্রিয়াকর্মের দিনে শুধু জ্বলে। অতিথি এলে বারবাড়ির বসার ঘরেই ব্যবস্থা থাকে। ওই মস্ত ঘরেরই একপাশে বিভাগীর বন্ধু নিমুদাও থাকেন। নিমুদা কদিনের জন্য কলকাতায় গেছেন তার দাদার কাছে। ঘরের একপাশে আড়াল দেওয়া আছে, সে ঘরের সামনেই মস্ত গোলাপ বাগানও আছে। এই সব শখ প্রমীলাপালার সেজপুত্র মাস্টারের। তার ভালো নাম সুমন, এখানে দেবাচ্ছে সুমন। এই বাড়ির গোলাপ বাগান দেখতে দূর দূর থেকে লোক আসে। বাড়ির পাশে অনেকখানি ফাঁকা জমি, তার একপাশে মস্ত বাগান, নানা ফলের গাছ, আনারস বন। বাগান চলে গেছে সেই ঘোঘটের ক্যানাল অবধি। ফলের বাগানের পাশে মস্ত বড় আলু ক্ষেত, তার পাশে পুকুর, তারপরে বাঁশঝাড়, আর তারপর তাপসী সত্যি জানেন না আরও কী আছে। আজ অবধি কোনোদিনও সময় পাননি পুরোটা পায়ে হেঁটে ঘোরার। তাপসী আবারও বললেন, দেখলেন তো আপনার জন্য মায়ের কাছে কীরকম বকুনি খেলাম। মাঝে মধ্যে বকুনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। দেখি জল এসেছে নাকি চোখে। মুখটা ঘোরান তো এদিকে। তাপসী মুখটি বিপরীতে ঘুরিয়ে নিলেন। আচ্ছা বৌদি, বলতে পারেন এই যে প্রত্যেক নিম্নবিত্ত আর মধ্যবিত্তদের ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবারে মহা সমারোহে বাতাসা, কলা, শশা, সন্দেশ আর প্রসাদ সহযোগে লক্ষ্মী পুজো হয়, তা পয়সা আসার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় কেন? তাই? অবাক গলায় তাপসী বললেন, তাই নয় তো কি? আপনি মিলিয়ে দেখবেন আমার কথা। যতদিন লক্ষ্মী থাকে না, বা লক্ষ্মীর যে প্রকারে থিতু হওয়াতে আমরা বিশ্বাস করি সুখ স্বাচ্ছন্দ্যের কারণে, যতদিন তা না হয় ঠিক ততদিনই লক্ষ্মী পুজোর ধুমধারাক্কা থাকে। আর লক্ষ্মী যেই এসে ভালো মতো থিতু হলেন, অমনি লক্ষ্মী পুজো বন্ধ হয়ে যায়। এই ব্যাপারটা মধ্যবিত্ত চরিত্রের বিশেষ এক অকৃতজ্ঞতারই দিক নয় কি? লক্ষ্মী আসার পর লক্ষ্মী পুজো বন্ধ করে তখন তাহলে কি সরস্বতী পুজো হয়? পয়সার অভাব মিটলেই কি? এটা এখনও বলছে, বিভাগী কথা বলছে নিজের মনে। লক্ষ্মী আসার পর লক্ষ্মী পুজো বন্ধ করে তখন তাহলে কি সরস্বতী পুজো হয়? পয়সার অভাব মিটলেই কি মানুষের দেবী সরস্বতীর পরম ভক্ত হয়ে ওঠেন? তাপসী শুধলেন, তাহলে আর কথা ছিল কি? লক্ষ্মী যে বাড়ির সদর দরজা দিয়ে ঢোকেন, সরস্বতী যদি বা সে বাড়িতে থেকেও থাকেন, কখনো তিনি তৎক্ষণাৎ পেছনের দরজা দিয়ে উধাও হয়ে যান। লক্ষ্মীর পূজারীর বাড়ি সরস্বতীর ঠাঁই হয় না, হাজারে একজনের বাড়িতেও নয়। তাহলে তারা কোন দেবীর পুজো করেন? তাপসী জিজ্ঞেস করলেন। বিভাগী বললেন, কেন? অনেকেই দুর্গা পুজোও করেন। আমার মতো একা ঘরের নিত্য পুজো নয়, লোকের চোখ ধাঁধানো পুজো। লক্ষ্মীর কৃপা যে বিলক্ষণ তার বা তাদের উপর বর্ষিত হয়েছে, তা ষোড়শোপচারের প্রমাণ করার পুজো। জমিদার বাড়ির পুজো দেখেননি বুঝি কখনো? এবারে অবধি যদি থাকেন তো নিয়ে যাব। মোষ বলি হয়, সার পাঠা বলি হয়, কাঙালি ভোজন করানো হয়। যতভাবে নিজেকে বড় প্রতিপন্ন করে অন্যকে ছোট করা যায়, তার সব রকম আয়োজনই থাকে। একে পুজো বলে না, আত্মপ্রচার বলে। এক ধরনের নোংরা জাক। পুজো হলো নিভৃত ব্যাপার। তাপসী বললেন, এ কথা মানতে পারলাম না। বহু বিনয়ী, শিক্ষিত অথচ বিত্তবানের বাড়িতেও দুর্গাপুজো হয়। জানি না, হয়তো হয়। এক্সেপশন প্রুভস দ্য রুল। এবারে একেবারে অন্ধকার হয়ে গেল। রিপুটা তো এখনও এলো না। কোনোদিন তো এত দেরি করে না। অল্প বয়সী মুসলমান ছেলেরা নানা রঙের চেক লুঙ্গি পরে রংপুর শহরে দুধ বিক্রি করা সেরে দুধ নিয়ে যাওয়া কালো চকচকে মাটির হাঁড়িতে পয়সা দিয়ে বাজাতে তাদের চিকন সুরেলা গলায় উত্তর বাংলার গান গাইতে
অন্ধকার পথ বেয়ে তাদের দূর গায়ের গন্তব্যে হেঁটে যাচ্ছিল অন্ধকারের মধ্যে, যেদিকে খোঁয়ার, যেদিকে শঙ্কমারি শ্মশান, ওদিকে। ওই অবশ করা দেশজ যৌবনের অকৃত্রিম স্বতঃস্ফূর্ত গান শুনতে শুনতে ভালো লাগাতে আচ্ছন্ন হয়ে পড়েন তাপসী। এই স্বদেশ সম্বন্ধে কোনো ধারণা করাই কলকাতায় বসে সম্ভব ছিল না। খুব সুন্দর সময়টা। বিভাগী বললেন, চিন্তা করবেন না বৌদি, রিপুর সঙ্গে ছানু তো আছে। চিন্তাটা তো সেই জন্যই, যা মারকুট এসে খেলার শেষে কোথায় মারামারি লাগিয়ে বসে আছে দেখুন। রিপুটা বড় নরম প্রকৃতির ছেলে হয়েছে, কেমন মেয়েলি মেয়েলি। বড় হয়ে ও কী যে হবে কে জানে। বিভাগী বলল, ওকে যে দাদা বা আপনার মতোই হতে হবে তার কি মানে আছে? রিপু হবে পুরোপুরি ওরই মতো। মানুষ হয়ে জন্মানোর এই তো সবচেয়ে বড় সুবিধা। আমি বলবো মজা। বড়দ সন্তান বড়দই হয়, নয় গরু। পাঁঠার সন্তান পাঁঠা ছাগল, গাধার সন্তান গাধা, হুবহু একই স্বভাব চরিত্রের। কিন্তু একজন মানুষের ছেলে একজনের একেবারে অন্য একজন মানুষ হয়, অন্তত হওয়া উচিত, একেবারে পুরোপুরি তার নিজের মতো। সেই কারণেই তো সে মানুষ, প্রত্যেকেই স্বতন্ত্র না? তারপর সেই চাপা হাসি হেসে উঠলে বললেন, আপনার কথার ধরন ধারণই আলাদা। আরও একটা কথা কি জানেন, চোখের সামনে তো সবসময় আপনার পরের ভাই মাস্টারদার দৃষ্টান্ত দেখছে রিভু। সেই তো রিভুর হিরো। তীর ধনুক, ডাইনামাইট, রিভলভার। রাতে পুলিশ এলো নাকি মাস্টারদার খোঁজে বাড়ি ঘিরে ফেলেছে একই সঙ্গে। রাতে পুলিশ এলো মাস্টারদার খোঁজে বাড়ি ঘিরে ফেলেছে একই সঙ্গে, কলকাতার বাসা বাড়ি আর এখানের বাড়ি। এসবের একটা প্রভাব এই বয়সে তো হবেই। তারপর অন্ধকারে একটু চেয়ে থেকে বললেন, আসলে এই বয়সটা তো সাংঘাতিক, হিরো ওয়ার্শিপিংয়ের বয়স। এই বয়সের ছেলের পক্ষে এইসব দেখে এতে মেতে ওঠাটাই তো স্বাভাবিক। রিভুর এখন যা বয়স, সে বয়সটা শুধু খেলারই বয়স। ও কি হবে না হবে ঠিক হবে 13 থেকে 17-র মধ্যে। আরও যদি মাস্টারদার মতো হয়, তা ততদিনও ভারতবর্ষ স্বাধীন না হয়। তবে তাই হোক না কেন, মাস্টারদা তো আর ভাইপোর সামনে কোনো কুদৃষ্টান্ত রাখেননি। মাস্টারদার জন্য তো আপনার এবং আমাদের সকলেরই গর্বিত হবারই কথা বৌদি। কে জানে, আপনি হয়তো ঠিকই বলছেন, তাই হয়তো হবে, গর্বই হবে। তবে মায়ের মন তো, কী খেয়ে থাকবে, কোথায় থাকবে, কবে গুলি খেয়ে মুখ থুবড়ে পড়ে থাকবে, এইসব ভাবনা তো হয়ই। তারপর দেশ স্বাধীন হয়ে গেলে, সব উন্মাদনা নিভে গেলে, যে দেশের জন্য মাস্টারদা নিজের জীবনটাকে নষ্ট করে দিলেন, সেই দেশ কি ওকে ওদের মনে রাখবে? চরিত্রে এখনও কি আমরা স্বাধীনতা প্রাপ্তির যোগ্য হয়েছি? স্বাধীনতা ভালোবাসারই মতো, পাওয়া হয়তো সহজ, তাকে যত্ন করে বাঁচিয়ে রাখাটা ভারী কঠিন। আজকের মতো মানুষের এত ত্যাগ, এত রক্ত, সব পরে বৃথা হবে বলে প্রতীয়মান না হয়। অর্থাৎ মানুষের আজকে এত ত্যাগ করছে, এত রক্ত খোয়াচ্ছে, রক্ত দিয়ে জীবন দিচ্ছে, এসবই পরে বৃথা না হয়ে যায়। জানি না বৌদি, তুমি অনেক জানো ও পড়ো, তুমি ভালো বুঝবে। তবে আমার ওই ভাইটিকে আমি যতদূর জানি, অর্থাৎ মাস্টারকে, বিভাগী বলছে, তাতে বলবো দেশ ওকে মনে রাখবে কি না, দেশ ওর জন্য কিছু করবে কি না, সেই কথা ও নিজে একবারও ভাবে না। যদি ভাবতেই, তাহলে ওর সঙ্গে মুদির তফাৎটা থাকতো কোথায়? দেশের জন্য ওর যা কর্তব্য বলে মনে করে ও তাই করছে এবং করবে। ও তো আমারই ভাই। বলেই হেসে উঠে বলল, অথচ দেখুন আমাকে, সব থেকে ছোটো ভাই ভোপালকেও দেখুন, কলকাতার বর্দার, আর আপনার কাছে থেকে পড়াশোনা করে কি প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার হয়ে সে হয়তো আপনি দেখবেন। আচ্ছা, দাদা নয়, আমি নই, ভোপাল নয়, আমাদের গোষ্ঠীর মুখ যদি কেউ রাখে, তো দেখবেন ওই মাস্টারই রাখবে বৌদি। ও অশিক্ষিত দেশসেবক নয়, ইকোনমিক্সে MA করে তারপরে ল পাস করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। ও যেমন বলিয়ে কইয়েছিল, অর্থাৎ ও যেরকম ছেলে ছিল, ভালো ছেলে ছিল, তাতে কলকাতা হাইকোর্টেও প্র্যাকটিস করলে আজ মস্ত উকিল হতে পারত। কত উকিলকেই তো দেখি, রংপুর কোর্টের তো কথাই নেই, পেটে ঘুষি মারলেও বাকি ফোটে না। ইওর অনার ছাড়া আর কিছুই জানে না। মাস্টারের মতো আরও কিছু ছেলে দেশে থাকলে এখন দেশের বড় ভালো হতো। কলেজ জীবনটাই আসলে শেখার সময়। এই সময়তে যা কিছু শেখে, যাদের দেখে শেখে, হঠাৎ করে একটা নতুন জায়গায় এসে তার সমস্ত ছাপটাই তার পরবর্তী জীবনে পড়ে। এবং হঠাৎ 18 থেকে 21 অবধি যা কিছু শেখে, 21-এর পরেই নতুন জীবনে পড়ে। জীবনে হাত পা ছোড়াছুড়ি করে সাঁতার কেটে এগিয়ে যেতে হয় ওইটুকু শিক্ষা নিয়ে, শুধুমাত্র 3 বছরের শিক্ষা নেই। যাই হোক,
তাপসী চুপ করে বাইরের দিকে ছমছম অন্ধকারের দিকে চেয়ে বসেছিলেন। বিভাগী একটু চুপ করে থেকে বললেন, শরৎবাবুর পথের দাবি ডাক্তারের কথা ভাবুন বৌদি। আমাদের মাস্টারকে চোখের সামনে দেখে আমার বারবার সেই ডাক্তারের কথাই মনে পড়ে। রিভু যদি মাস্টারকে দেখে প্রভাবিত হয় তা হোক না। রিভু যদি মাস্টারকে দেখে প্রভাবিত হয় তা হোক না। আপনার পতিদেব আমার বড়দাও করেন তো ইংরেজিতেরই চাকরি আর গোলামি, আর আমি তো করার মতো কিছুই করলামই না। সংসার প্রতিপালনের জন্য অনেক অনিচ্ছুক মানুষকেই গোলামি করতে হয়। অন্য যদি সাংসারিক দায়িত্বটা নিতেন তবে আপনার বড়দাও দেশ স্বাধীন করাদের দলে নাম লেখাতেন। সংসারকে স্বাধীন করা ও স্বাধীন রাখার সংগ্রামটাও সংগ্রাম বই কি? অস্বীকার করি না সে কথা, অনেক বড় বড় কথা। বিশেষ করে অপগণ্ড আমি তো অবশ্যই বিশ্বাস করি। তবে আমিও চাই যে আমাদের রিভু একজন মানুষের মতো মানুষই হয়ে উঠুক। ততদিন আমরা বেঁচে থাকবো কি না জানি না, কিন্তু বেঁচে থাকলে ঘষা কাচের চশমার মধ্যে দিয়ে তার মুখের দিকে তাকিয়ে গর্বে দু চোখ তখন ঝাপসা হয়ে যাবে। রিভুকে রিভুর মতো হয়ে উঠতে দিন। রিজু কোনো গাছকে অর্থাৎ বড় কোনো গাছকে বেশি চাপাচাপি করলে তার কাণ্ড নুজো হয়ে যায়, অর্থাৎ নিচু হয়ে যায়। সে তার নিজেরই ডালপালায় জড়াজড়ি করে মরে। তাদের যথার্থ প্রসার বা বিকাশ ঘটে না। চীন দেশের মেয়েদের পায়ের সৌন্দর্য লোহার জুতো পরে থাকলে বাড়লেও বা বাড়তে পারে, কিন্তু ভারতীয় ছেলেদের চরিত্রের বিকাশ যে ওই একই প্রক্রিয়াতে হবে তেমন ভাবাটা হয়তো সাংঘাতিক ভুল। আবার এর পরের ওই পর্বটা ওখানে শেষ। অ্যাকচুয়ালি গত ভূমিকা একটা দৃশ্য ছিল, এই জায়গাটা নাটকের মতো। তখনও রিভু ফেরেনি, এবার রিভুর সম্বন্ধে কথা হবে। এমন সময় বাইরে হঠাৎ বারবারির দিক থেকে যেন কাদের গলা শোনা গেল। গলা তুলে কে যেন বলল, ছাইনা কাকা, আমি এখানে বাড়ি যাবো কেমনে? ছাইনা বলল, 1 মিনিট দাঁড়াচ্ছে আমরা, তবে আমি বাড়ি পৌঁছাইয়া তবেই ফিরুম। চিন্তার কোনো কারণ নেই তার। সাইকেলটা ধর দেখি 1 সেকেন্ড। কান খাড়া করে শুনলে বিভাগী। মনে হলো রিভুর বন্ধু পুটুর গলা। কর্ণবন্ধু বুধুষের হতে পারে। পুটু আর বুধুষ এটা হচ্ছে রিভুর রংপুরের বন্ধু। পুটু উঠোনে ঢুকে চিৎকার করে কেঁদে উঠে বলল, মাসিমা রিভুরে চাক্কু মারছে, রক্ত পড়তেছে খুব। এই কথাতে বিভাগী আর তাপসী দুজনেই আটকে উঠলেন। তাপসীকে নিরস্ত করে বিভাগী আগে দৌড়ে গেলেন বারবাড়ির দিকে। প্রমীলাবালা ততক্ষণে পুজো ছেড়ে বেরিয়ে এসে বারান্দার থাম জড়িয়ে ধরে দাঁড়িয়েছেন। গোয়ালঘর থেকে কালী গরু হাম্বা করে ডেকে উঠল, যেন কোনো অঘটন ঘটেছে জানতে পেরে। কালুয়া কুকুর দৃপ্ত ভঙ্গিমায় অদৃশ্য শত্রুর মোকাবিলা করার জন্য ছুটে গেল বিভাগীর পায়ে, নিজের পায়ে খচর খচর শব্দ তুলে। ততক্ষণে ওরা সকলেই উঠানের ভিতরে চলে এসেছে। ছাইনার কাঁধে রিভুর রক্তে রিভুর তো বটেই, ছাইনার শার্ট প্যান্টও ভিজে গেছে। প্রমীলাবালা অর্থাৎ রিভুর ঠাকুমা, কে মারছে রে আমার রিভুরে? পুলিশে? না, মুনাব্বরের পোলায়, আমাকে মুন্সের। কেন মারলো কেন রিভুরে? রিভু আরে বারবার কাটাইয়া 5খানা গোল দিছিল তগো টিমরে, সেই রাগে। ছানু বলল, তবে কাল মুন্সেরের দীক্ষা লুমুয়ানে কুচি কইরা কাইটটা পরে ক্যানেলের পাড়ের কচুবানে ফেলাইয়া তুমো। আজ দলে বহুতই ভারী ছিল সে, তাই প্রাণ লইয়া পালাইয়া আছি কোনো রকমে। প্রচণ্ড উত্তেজিত পুটু বলল, রিভুর বন্ধু। প্রমীলাবালা দৌড়ে গিয়ে রিভুকে নিলেন ছানুর কোল থেকে। রিভুর এখন বয়স বেশি নয়, প্রায় বছর 10। রিভুর রক্তে তার পরনের সাদা থানে এক এক করে পদ্মফুল ফুটে উঠতে লাগলো। এড়িয়ে আছে রিভু, কোনো সারা শব্দ নেই, তবে প্রাণটা আছে। প্রমীলা ঝুঁকে পড়ে বুকে কান রাখলেন। বিভাগী সাইকেল বের করে বললেন, আমি আসছি এখানে ভূপতি দাদাকে নিয়ে। কারে? ডাক্তার দাদারে, মানে ওর নিজের দাদা, তখন গ্রামেই থাকতো প্র্যাকটিস করার জন্য। ডবল ঘোড়া যেন উড়ে আসে ভূপতি। আচ্ছা, ডবল ঘোড়া গাড়ি করে যেন উড়ে আসে। তারে কইস তার বন্ধু ঋষি এখানে নাই, তার ছাওয়ালের বড়ই বিপদ। প্রমীলা রিভুকে নিয়ে ঘরে গেলেন। তাপসীর মস্তিষ্ক ভারশূন্য হয়ে আসছিল। এমন কখনো হয়নি আগে তার 25 বছরের জীবনে। সমস্ত পৃথিবী পুরোপুরি অর্থহীন হয়ে যাচ্ছিল তার কাছে। তাপসী যেন সম্বিত ফিরে পেয়ে বলল, শোনো ছানু, বদলা নেওয়া চলবে না তোমরা কি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচাতে চাও? কি থেকে কি হতে পারে তার ধারণা তোমার আছে? ব্যাপারটা শুধু রিভু আর মুন্সেরেরই, দুজনের মধ্যে ব্যাপার পুরোপুরি। ব্যাপারটাকে তাই থাকতে দাও। ছানু মানে হচ্ছে
রিভুর মা তাপসীর ছোটোর বড় দেওর। একটু থেমে বড় একটি দম নিয়ে যে ঘরে রিভুকে প্রমীলা নিয়ে গেছেন সেই বড় ঘরের দিকে একবার চেয়ে তাপসী গলা নামিয়ে ছানুকে বললেন, শোনো ছানু, গায়ের জোরই একমাত্র জোর নয়। ছানু বলল, আপনি ভুল কইতেছেন বৌদি। কিছু কিছু মানুষের গায়ের জোরেরই একমাত্র জোর বইলা চিরদিন যাই না আসছে। তাগো শিক্ষা ওই গায়ের জোর দিয়াই দেউন লাগবো। গায়ের জোরের ভাষা ছাড়া মুন্সের অন্য কিছু ভাষাই বোঝে না। ইয়াকুব, জাহাঙ্গীর, হরেন আর পটলা পিসা যিনি রেফারি আছিলেন ম্যাচের, হক করে মিলাই আটকাইতে গেছিল মুন্সের রে, তবু তারই মধ্যে মুন্সের চাক্কু মাইরা দিল রিভুরে।